সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 8, যেটা স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স নামে পরিচিত, এটি সম্পর্কে আলোচনা শুরু করব। এবং এটা হচ্ছে গিয়ে তোমাদের অনেকেরই কাছে এটি কঠিন অধ্যায়, বাট আমরা হচ্ছে গিয়ে অনেক সহজভাবে বোঝার চেষ্টা করব। কারণ এই অধ্যায়টি মূলত অনেক বেশি সহজ এজন্য এর যে তিনটা আলাদা আলাদা পার্ট, 8.1, 8.2 অ্যান্ড 8.3, এর ভিতরে 8.1 এর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সাথে পূর্ব পরিচিত। বাট 8.2 তে যেটা রয়েছে সেটাও তোমাদের কাছে পরিচিত, বাট আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে আমাদের কাছে একটা প্রথম অপরিচিত হিসেবেই থাকবে। আর 8.3 এটা সম্পূর্ণ তোমাদের কাছে অপরিচিত। তো 8.1, 8.2 অ্যান্ড 8.3 এই তিনটা চ্যাপ্টারের ভিতরে 8.3টা খুব বেশি ইম্পর্টেন্ট এবং 8.2টাও খুব বেশি ইম্পর্টেন্ট। আর 8.1টা ইম্পর্টেন্ট হচ্ছে মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট, বাট 8.1 থেকে অনেক বেশি পরিমাণে এমসিকিউ করে থাকে। তো আজকে আমরা বেসিক্যালি কিছুই পড়বো না, অর্থাৎ হচ্ছে এই অষ্টম অধ্যায়ের যে 8.1 অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের হচ্ছে কিছু থিওরি দেখবো এবং পুরো থিওরিটা আমরা শেষ করব। কারণ এই যে থিওরিগুলো আমরা এখন দেখবো সেগুলো তোমাদের সাথে খুব বেশি পরিচিত, সো আমি এগুলো একটু ওভারভিউ করে যাব, যেটা তোমরা পদার্থবিজ্ঞানের যে ভেক্টর অধ্যায় সেখানে দেখেছো, অথবা উচ্চতর গণিত প্রথম পত্রের যে ভেক্টর অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা সেখানে হয়তো তোমরা দেখে থাকবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো স্থিতিবিদ্যাতে প্রথমে যে টপিকটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে বলের লব্ধি। আমরা বলের ডেফিনেশনে যাচ্ছি না, কারণ তোমরা সবাই ফিজিক্সে বলের ডেফিনেশন সম্পর্কে জেনেছো। সো আমরা চলে যাচ্ছি বলের লব্ধি কিভাবে নির্ণয় করতে হয় বা বলের লব্ধিতে কতগুলো সূত্র সম্পর্কে আমরা জানবো সেগুলো নিয়ে। তো বলের লব্ধি নির্ণয় করার জন্য প্রথম যে সূত্রটা আমরা জানবো সেটা হচ্ছে সরল রৈখিক সূত্র। দ্বিতীয় যে সূত্রটা জানবো সেটা হচ্ছে গিয়ে ত্রিভুজ সূত্র। তৃতীয় যে সূত্রটা জানবো সেটা হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্র। চতুর্থ যে সূত্রটা জানবো সেটা হচ্ছে বহুভুজ সূত্র। এবং সর্বশেষ যে সূত্রটা জানবো সেটা হচ্ছে বল জোটের লব্ধি সূত্র। তো এর ভিতরে এই চারটার ভিতরে প্রথম এই পাঁচটার ভিতরে প্রথম যে চারটা রয়েছে, সরলরৈখিক সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র, এই চারটার সাথে তোমরা সবাই পরিচিত। বল জোটের লব্ধির সাথেও তোমরা পরিচিত, বাট এই টপিকটার সাথে তোমরা পরিচিত না। অর্থাৎ তোমরা তোমাদের যে ভেক্টর অধ্যায়গুলোতে বল জোটের লব্ধি নিয়ে তোমরা কাজ করেছো, বাট বল জোটের লব্ধি এরকম কোনো টপিক তোমরা পাওনি। সো আমরা প্রথমত চারটা ডেফিনেশন জানবো এবং অবশেষে আমরা বল জোটের লব্ধি নিয়ে আলোচনা করব। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সরলরৈখিক সূত্র। তো সরলরৈখিক সূত্রের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখতে পারি আমরা যে এই ক্ষেত্রে আমরা বলগুলোকে নির্দিষ্ট সরলরেখা বরাবর সচল হতে দেখব। অর্থাৎ আমাদের যে বলগুলো থাকবে সেটা একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন বরাবর থাকবে, এবং তাহলে সেক্ষেত্রে সেই সেই সূত্রগুলো মানে সেই বলগুলোকে আমরা সরলরৈখিক সূত্রের মাধ্যমে বলের লব্ধি নির্ণয় করতে পারবো। যেমন এখানে যে কোনো দুইটি বলের মধ্যে 0 ডিগ্রি কোণ বিরাজ করছে অথবা 180 ডিগ্রি কোণ বিরাজ করছে। যেমন ধরো এখানে একটা ফোর্স, এই ফোর্সটা হচ্ছে 5 নিউটন মানের ফোর্স, এবং আরেকটা ফোর্স মনে করলাম এদিকেই, আর একটা ফোর্স হচ্ছে গিয়ে 5 নিউটন। তো আমি দুইটাকে পৃথক করার জন্য ধরে নিলাম এটা হচ্ছে পি ফোর্স যার মান 5 নিউটন, এবং এটা হচ্ছে গিয়ে কিউ ফোর্স যার মান হচ্ছে গিয়ে 5 নিউটন। তো যখন দুইটা ফোর্স একই দিকে ক্রিয়া করবে, এবং অথবা আমরা এটা বলতে পারি যে এই ফোর্স এবং এই ফোর্সের মধ্যকার কোণ কত, এই ফোর্স আর এই ফোর্সের মধ্যকার কোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। কারণ চিন্তা করি একটা ফোর্স ধরলাম পিটা এরকম ছিল, আর কিউটা মনে করলাম হচ্ছে গিয়ে এমন ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পি এবং কিউ এর মাঝখানে একটা নির্দিষ্ট থিটা কোণ ছিল। বাট পিটা যদি কিউ এর নিকটবর্তী হয়, অর্থাৎ এত কাছে থাকতে পারে অথবা আরো যদি কাছে চলে আসে, তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যকার কোণ 0 হয়ে যাবে এবং পি এবং কিউ একটা নির্দিষ্ট সরলরেখায় চলে আসবে। তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে এদের লব্ধিটা হচ্ছে আমরা যোগ করে ফেলি, অর্থাৎ এই দুটাকে যোগ করে আমরা 10 নিউটন বলতে পারি। আবার আমরা যদি হচ্ছে দেখি, যদি হচ্ছে এই লব্ধি বলটার ভিতরে যদি আমাদের যে 5 নিউটন এবং এই 5 নিউটন দুইটার ভিতরে যে কোনোটা যদি বিপরীত দিকে ক্রিয়া করে, সে ফর এক্সাম্পল আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এখানে এই 5 নিউটন বলটা এদিকে ক্রিয়া করলো এবং এদিকে যে 5 নিউটন বলটা ডান দিকে ক্রিয়া করছিল সেটা এখন রিভার্স ডিরেকশনে চলে গেল। তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু তাদের মধ্যকার কোণ হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, অর্থাৎ এটা যদি ডান দিকে ক্রিয়া করে এটা করতেছে হচ্ছে বাম দিকে, তার মানে ডান এবং বাম দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কিন্তু 180 ডিগ্রি। এক্ষেত্রে তোমার লব্ধিটা হবে হচ্ছে গিয়ে 0, কারণ এইখান থেকে তুমি যে পরিমাণে বল প্রয়োগ করছো, এদিক থেকে তুমি যে পরিমাণে বল প্রয়োগ করছো, দুইটা মিলে হচ্ছে গিয়ে একই একই পরিমাণ যেহেতু বল প্রয়োগ করতেছো, সো এই জন্য যে কোনো একটা বস্তু যদি তুমি এখানে রাখো তাহলে সেক্ষেত্রে তার উপরে নিট বল কিন্তু 0 আসবে। এখন তুমি হয়তো এটা হচ্ছে যে কনসেপচুয়ালি চিন্তা করতে পারো, বাট এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ, বা এটা যে আলটিমেটলি আসলেই কেন হয়, এই 5 নিউটন বল এবং 5 নিউটন বল যদি পরস্পর বিপরীত দিক থেকে ক্রিয়া করে তাহলে 0 নিউটন কেন হয় লব্ধি, এটা আসলে আমরা হচ্ছে গিয়ে এই সরলরৈখিক সূত্রের মাধ্যমে জানতে পারি। সরলরৈখিক সূত্রটা আমাদেরকে বলে যে দুটি বল যদি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং তাদের মধ্যকার কোণ যদি হচ্ছে 0 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে লব্ধি হবে ওই দুটা বলের যোগফল। আর যদি তারা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে কি তাদের বিয়োগফলের সমান। সো এই রেজাল্টেন্টটা হবে হচ্ছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তো এখন আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এখন চিন্তা করি আমরা একটু এখানে একটা জিনিস দেখি, এখানে মনে করলাম এটা হচ্ছে আমাদের পি ফোর্স এবং এটা হচ্ছে কি আমাদের কিউ ফোর্স, এই জন্য আমরা কি করলাম দুইটাকে হচ্ছে গিয়ে যোগ করলাম।
এখন তাহলে সেক্ষেত্রে এই ফোর্সটাও পি ফোর্স, এই ফোর্সটা হচ্ছে কিউ ফোর্স, কিন্তু এখানে খেয়াল করি এখানে কিন্তু কিউ এর ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আমরা কি করব, তার মানে আমরা বলতে পারি যে পি এর পরে যখন কিউ এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, তার মানে কিউ যদি পজিটিভ দিকে ছিল, বা আমরা জানি একটা ভেক্টরে যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার আগে একটা মাইনাস চলে আসে। সেই জন্য আমরা কিউ ভেক্টর যে কথা এদিকে যে কথা, মাইনাস কিউ ভেক্টর তার বিপরীত দিকে একই কথা, এই জন্য আমরা এটাকে বলবো মাইনাস কিউ ভেক্টর। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি এর ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি এর ক্ষেত্রে প্রযোজ্য। বাট যেহেতু এই পি মাইনাস কিউটাকে আমরা পি প্লাস কিউ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, এই জন্য আমরা একটা সূত্রই পড়বো, সেটা হচ্ছে যে পি আর ইকুয়াল টু পি প্লাস কিউ যখন দুটা ভেক্টর হচ্ছে সমান্তরাল সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তো এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা বল ছিল, বাট এরকম যদি অসংখ্য বল থাকে তাহলে সেক্ষেত্রে ওই সবগুলো বল হচ্ছে কি আমরা যোগ করার চেষ্টা করবো। যেমন এখানে যদি তোমার পি কিউ আর এস সবগুলো বল থাকে তাহলে সেক্ষেত্রে সবগুলোকে যোগ করে দিব। দ্যাটস ইট। তো এবার আমরা জানবো ত্রিভুজ সূত্র সম্পর্কে। তো ত্রিভুজ সূত্রটা হচ্ছে গিয়ে একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুটি বল নির্দেশ করা হলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তোমরা সবাই এই সূত্র সম্পর্কে জানো এবং এই সূত্রের প্রমাণও তোমরা পড়েছো, সো আমি এই জন্য এটা ডিটেলসে বলবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি। এই ট্রায়াঙ্গেলে বলা হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু, তার মানে হচ্ছে এ বি এবং হচ্ছে বিসি, এরা হচ্ছে একই ক্রমে বলতেছে। একই ক্রমে বলতে বোঝাচ্ছি আমরা যদি হচ্ছে এদিকে যাই তাহলে সেক্ষেত্রে উপরের দিকে উঠবো, রিভার্স ওয়েতে আসবো না। সো আমরা যেদিকে যাচ্ছি সেদিকে চলে যাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে একই ক্রমে। তো আমরা যদি এই এবি বাহু দ্বারা পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি এবং বিসি বাহু দ্বারা হচ্ছে কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেক্ষেত্রে অপর যে বাহুটা সেটা বিপরীত ক্রমে। আমরা দেখতে পাচ্ছি এই বরাবর যাচ্ছিলাম, তার মানে আমাদের এই বরাবর যেতে পারবো না, আমাদের তার বিপরীত ডিরেকশনে যেতে হবে। এই জন্য আমরা হচ্ছে এসি বরাবর তাদের লব্ধিটা পেয়ে যাবো। অর্থাৎ এটা ট্রায়াঙ্গেলের দুটি বাহু বরাবর যদি একই ক্রমে দুটা ভেক্টর নির্দেশ করি, তাহলে সেক্ষেত্রে তার তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। সো এই জন্য এটাকে আমরা বলতে পারি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তো এখানে যে জিনিসটা আমাদের একটু জানা প্রয়োজন সেটা হচ্ছে এটা একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা কি? সেই লিমিটেশনটা হচ্ছে কি, এটা শুধুমাত্র দুটি বলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলে তিনটা বাহু থাকে, তো একটা ট্রায়াঙ্গেলে তিনটা বাহুর মধ্যে যদি তুমি দুটি বাহু দ্বারা হচ্ছে বল নির্দেশ করো এবং অন্য একটা বাহু তোমাকে রাখতেই হবে, কার জন্য? অন্য একটা বাহু তোমাকে রাখতে হবে রেজাল্টেন্ট নির্ণয় করার জন্য। তার মানে তুমি সব মিলে কিন্তু এখানে বড় জোর কমপক্ষে এবং সর্বাপেক্ষা দুটি বল তুমি ইউজ করতে পারবা। বাট দুইয়ের অধিক বা দুইয়ের থেকে অধিক, যেমন হচ্ছে তিনটা চারটা পাঁচটা, এগুলো যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি আর পারবা না। সো এটা হচ্ছে গিয়ে ত্রিভুজ সূত্রের একটা লিমিটেশন। তো এবার আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে দেখবো। সামান্তরিক সূত্রটা কি বলতেছে আমাদের, যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি বল নির্দেশ করা হয় তবে এদের কর্ণ দ্বারা ওই দুটি বলের লব্ধি নির্দেশ করবে এবং লব্ধির দিক হবে কর্ণের দিক বরাবর। তো আমি এই জিনিসটাকে একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন। তো এখানে সামান্তরিক দেওয়া হয়েছে, এখানে এবিসিডি একটা সামান্তরিক। তো তোমরা যারা সামান্তরিকের সংজ্ঞা জানো না তাদের জন্য আমি বলছি যে যে চতুর্ভুজের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়, এরকম চতুর্ভুজকে বলা হবে হচ্ছে সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের এবি বাহু দ্বারা আমরা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, যে ভেক্টর হচ্ছে গিয়ে পি ভেক্টর, এবং এই সামান্তরিকের এডি বাহু বরাবর আমি আরেকটা ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, সেটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টর। তো এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের মধ্যকার কোণ হচ্ছে গিয়ে আলফা কোণ। তো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই এসিটা হচ্ছে গিয়ে এই সামান্তরিকের হচ্ছে একটা কর্ণ, এবং এই কর্ণটা হচ্ছে গিয়ে আমরা একটু পরে দেখতেছি এই কর্ণটাকে আমরা কেন আর বললাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সংজ্ঞাতেই বলা হলো যে দুটি বাহু দ্বারা যদি আমরা দুটি বল নির্দেশ করি তাহলে সেক্ষেত্রে এই যে কর্ণটা রয়েছে এই কর্ণটা হচ্ছে গিয়ে ওই দুটি বলের লব্ধি নির্দেশ করবে এবং এই লব্ধির দিকটা হবে হচ্ছে গিয়ে কর্ণের দিক বরাবর। সো এই জন্য হচ্ছে আমরা এই আর দ্বারা, অর্থাৎ এসি কর্ণটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং আর এর দিক বরাবর আমাদের হচ্ছে লব্ধির দিকটা নিলাম আর কি, অথবা এসি এর দিক বরাবর আমরা লব্ধির দিকটা নিলাম। তার আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই আর এর মানটা কোন দুইটা ভেক্টরের সমান? আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানের সমান, যোগফলের মানের সমান। তো এখন আমরা এখানে লব্ধির মান নির্ণয় করবো। তো তোমরা সবাই সামান্তরিক সূত্রের যে প্রমাণটা সেটা তোমরা ফিজিক্সে দেখে এসেছো, তো আমি আর এটা কন্টিনিউ করছি না, এখানে আমি ডিরেক্ট লব্ধির মানটা লিখে দিচ্ছি। তো লব্ধির মানটা হচ্ছে গিয়ে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখানে আলফাটা হচ্ছে গিয়ে দুটি ভেক্টরের মধ্যকার কোণ। আর যদি হচ্ছে এখান থেকে আমরা বলতে চাই যে লব্ধির দিক কোনটা, তাহলে আমাদেরকে একটু এখানে ব্রেক নিতে হবে। আমরা চিন্তা করছি আমাদের যে লব্ধি আর, সেই লব্ধি আরটা আমাদের পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করছে। যদি লব্ধি আরটা পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে সেক্ষেত্রে থিটা কোণের মানটাই হচ্ছে লব্ধির দিক। তো এই জন্য আমরা মনে করলাম লব্ধির দিকটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাথে বা আনুভূমিক অক্ষের সাথে থিটা কোণ। তো এই থিটা কোণটা হবে হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স
যেদিকে নিচ্ছি, যেটার সাথে নিচ্ছি তার অপোজিট কোনটা, অপোজিট ভেক্টরটা, অর্থাৎ কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তো এই জিনিসটা তোমরা পেছানোর চেষ্টা করবে না, কারণ এইখানে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হয়। সো আমরা যদি হচ্ছে এখান থেকে যদি হচ্ছে এই কোনটা যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কোনটা হচ্ছে গিয়ে কি, কোনটা হচ্ছে যদি আমরা পি এর সাথে নিই, তাহলে সেক্ষেত্রে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, তার আগে একটা ট্যান ইনভার্স, দ্যাটস ইট। সো এবার আমরা হচ্ছে বহুভুজ সূত্র সম্পর্কে একটু দেখব। তো বহুভুজ সূত্র কি, যে একটি বহুভুজ ক্ষেত্রের একটি বাহুকে বেজ এবং বেজ ধরতে হবে আমাদেরকে, এবং পরবর্তীতে ভেক্টর ধরে সংলগ্ন অন্য বাহুগুলোকে একই ক্রমে ভিন্ন ভেক্টরে সাজালে সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো এই ব্যাপারটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে একটা বহুভুজ দেওয়া হয়েছে, বহুভুজটা হচ্ছে কি এ বি সি ডি ই এফ। তো এই বহুভুজ ক্ষেত্রের যে কোনো একটা বাহুকে আমরা বেজ ধরছি। এখানে আমরা হচ্ছে এবি বাহুটাকে হচ্ছে বেজ ধরলাম। তো এই এবি বাহুটাকে বেজ ধরে এবি বাহু থেকে শুরু করে আমরা এবি বাহুটাকে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করব, এবং পরবর্তীতে প্রত্যেকটা বাহুকে একই ক্রমে আদার্স ভেক্টর গুলো রিপ্রেজেন্ট করবো। অর্থাৎ এটাকে যদি সে ফর এক্সাম্পল এটাকে আমরা পি ভেক্টর ধরলাম, এটাকে আমরা কিউ ভেক্টর ধরলাম, এটাকে আমরা আর ভেক্টর ধরলাম, সো এখানে অবশ্যই ভেক্টর সাইন হবে। সো ভেক্টর সাইন হবে এখানে। এটাকে মনে করলাম আমরা আজ এস ভেক্টর ধরছি, এটাকে ধরলাম আমরা মনে করলাম হচ্ছে গিয়ে টি ভেক্টর। সো আলটিমেটলি এই এফ ভেক্টরটা বিপরীত, দেখো এটা আমরা একই ক্রমে যাচ্ছিলাম, বাট এদিকে এফ হচ্ছে বিপরীত ক্রমে। সো যেহেতু বিপরীত ক্রমে আছে, সো এই জন্য হচ্ছে এটা এই পুরো সবগুলো হচ্ছে গিয়ে লব্ধি নির্দেশ করবে। সো আমরা যদি ফাইনাল এটাকে হচ্ছে গিয়ে যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে এরকম বলতে পারবো যে এফ ভেক্টরটা হবে গিয়ে এ বি সি ডি, এ বি বি সি সি ডি ই ডি ই এবং ইএফ, এই পাঁচটা ভেক্টরের যোগফলের সমান। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ছিল, এটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র ছিল। তো এই এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো জানলাম সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এগুলো আমাদের আগের থেকেই জানা, বাট জাস্ট আমরা একটু রিভিউ করে নিলাম। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে বল জোটের লব্ধি। তো বল জোটের লব্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস এবং এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং ও হচ্ছে মূল বিন্দু। এখানে আমরা অনেকগুলো বল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ ফোর্স, একটা হচ্ছে বি ফোর্স, একটা সি ফোর্স, একটা ডি ফোর্স। তো প্রত্যেকটা ফোর্সই পি ওয়ান, প্রথম ফোর্সটা পি ওয়ান দ্বারা চিহ্নিত, দ্বিতীয় ফোর্সটা পি টু দ্বারা, তৃতীয়টা পি থ্রি এবং চতুর্থটা হচ্ছে গিয়ে পি ফোর দ্বারা চিহ্নিত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে ভেক্টরটা বা প্রথম যে বলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাথে আলফা ওয়ান কোণ তৈরি করে, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে বি যে ভেক্টরটা যেটা হচ্ছে আমরা পি টু বলতে পারি এখানে, এই পি টুটা হচ্ছে গিয়ে এক্স এর সাথে হচ্ছে আলফা টু কোণ তৈরি করে, এবং আমাদের যে সি পয়েন্ট বা সি ভেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের আলফা থ্রি কোণ তৈরি করে। এবং অনুরূপভাবে আমরা যদি এই ডি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এই ডিটা হবে হচ্ছে গিয়ে আলফা ফোর। এবং আমাদের ধরে নিচ্ছি আমাদের যে এই চারটা ফোর্স, অর্থাৎ পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর, এই চারটা ফোর্সের লব্ধি হচ্ছে গিয়ে আর। তো এই আরটা আবার এক্স এর সাথে থিটা কোণ তৈরি করে। সো আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি, এখানে যে চিত্রতে কি বলা হয়েছে সেটা আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু ব্যাখ্যা হিসেবে এখানে লিখে দিব, যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানে লিখে দিচ্ছি। যেমন সে ফর এক্সাম্পল আমরা বলেছিলাম ভেক্টরগুলো, সেই ভেক্টরগুলো আমরা এখানে লিখে দিব, যে ও বিন্দুতে হচ্ছে এই রেখাগুলো দ্বারা এই ভেক্টরগুলো হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি, দ্যাটস ইট। তো পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে ও বিন্দুতে ও এক্স লম্ব ও ওয়াই অঙ্কন করি। এই যে ও বিন্দুতে আমরা ও এক্স লম্ব ও ওয়াই অঙ্কন করলাম, যাই হোক। তো পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে পি ওয়ান পি টু পি থ্রি এই বলগুলি ও এক্স অক্ষের সাথে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই কোণগুলো তৈরি করছে, যেটা আমি এই মাত্রই বললাম। তো এবার আমরা ধরলাম যে আমাদের যে এই বল জোট, এটাকে হচ্ছে একসাথে যেহেতু জোট আকারে আছে, একসাথে জোটবদ্ধ হিসেবে আছে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে বল জোট। তো এরকম একটা জটিল বল জোটের লব্ধি যখন আমরা নির্ণয় করতে যাব, তার আগে আমাদের লব্ধিটাকে ধরে নিতে হবে, লব্ধিটার মানও ধরে নিতে হবে, লব্ধিটার দিকও ধরে নিতে হবে। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের লব্ধিটা হচ্ছে গিয়ে আর, এবং যে আরটা ও এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, সেটা আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা যে কাজগুলো করব, এবার হচ্ছে গিয়ে আমরা জানি যে কোনো নির্দিষ্ট দিকে কতগুলি বলের লম্বাংশের বীজগাণিতীয় সমষ্টি একই দিকে তাদের লব্ধি লম্বাংশের সমান। এই জিনিসটা আশা করি তোমাদের জন্য একটু অনেক কঠিন হয়ে গেল এই কথাটা। তো এই কথাটাকে আমরা এখন ব্যাখ্যা করব। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে, আমরা প্রথমত এই ও এক্স বরাবর আমাদের যে বলগুলো রয়েছে সেই বলগুলো হচ্ছে লম্বাংশ নিব। লম্বাংশ বলতে বোঝাচ্ছি ও এক্স বরাবর এই পি ভেক্টরের উপাংশ, ও এক্স বরাবর পি টু ভেক্টরের উপাংশ, ও এক্স বরাবর পি থ্রি পি ফোর ভেক্টরের উপাংশ আমরা নিব। তো আমরা যে কাজটা এখানে করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এখানে যে কথাটা লেখা হয়েছে যে কোনো নির্দিষ্ট দিকে কতগুলো বলের লম্বাংশের বীজগাণিতীয় সমষ্টি একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তোমাকে এটা তো তোমরা জানো, এটা তো তোমরা মানো যে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এই যে চারটা ফোর্স রয়েছে, এই চারটা ফোর্সকে রিপ্লেস করে আমরা আর ফোর্সটা লিখতে পারি। কারণ কি? কারণ হচ্ছে আরটা হচ্ছে গিয়ে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এই চারটার হচ্ছে গিয়ে লব্ধি। সো
এই P1 P2 P3 P4 এগুলো এক্স এর সাথে বা এক্স এর দিকে এগুলোর যে অংশক রয়েছে সেগুলোকে যদি তুমি যোগ করো, আর তুমি যদি এগুলোর বদলে এই শুধুমাত্র আর ভেক্টরটাকে বা লব্ধিটাকে কল্পনা করো, সেই লব্ধির এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা থাকবে সেটা কিন্তু সমান। কারণ লব্ধি মানেই তো হচ্ছে গিয়ে লব্ধির নিজের যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণভাবে বাকি 4টা ফোর্স বা 5টা ফোর্স সেগুলোর কাজের সমান। অর্থাৎ তুমি যদি হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ নাও, তাহলে সেক্ষেত্রে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ নেওয়ার পাশাপাশি তুমি যদি হচ্ছে ওই লব্ধিটা যে সকল বলের আন্ডারে বা যে সকল বল দ্বারা হচ্ছে ওই লব্ধিটা নির্দেশ করছে সেই সকল বলগুলোর প্রত্যেকটার যদি তুমি হচ্ছে উপাংশ নাও, তাহলে ওগুলোকে যদি যোগ করো, তাহলে সেক্ষেত্রে সেই এরকম একটা সমীকরণ তুমি পাবা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আর যে লব্ধিটা ছিল সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে। তো আমরা যদি বলি যে ও এক্স বরাবর আর এর উপাংশ হচ্ছে গিয়ে আর কস থিটা, তাহলে সেক্ষেত্রে এই আর কস থিটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে P1 P2 P3 এবং অনুরূপভাবে P4 পর্যন্ত যদি আমরা যেতে থাকতাম, তাহলে P4 পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে বলগুলোর এক্স অক্ষ বরাবর লম্বাংশের বা উপাংশের সমান, যোগফলের সমান। তো এই জন্য আমরা এখানে P1 কস আলফা প্লাস P2 কস আলফা 2 P3 কস আলফা 3 এভাবে করে ডট 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 পর্যন্ত যতগুলো ফোর্স থাকে সবগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা বের করে ফেলবো। এবার এটাকে আমরা একটা র্যান্ডম চলক এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম, দ্যাটস ইট, আর কিছুই না। সো আশা করি আমরা এই লাইনটা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট দিকে অর্থাৎ এক্স বরাবর কতগুলি বলের লম্বাংশ, তার মানে হচ্ছে P1 বলের লম্বাংশ P1 cos থিটা, P2 বলের লম্বাংশ P2 cos থিটা, এরকম ভাবে আর কি। লম্বাংশের বীজগাণিতীয় সমষ্টি, জাস্ট প্লাস দিয়ে সমষ্টি আমরা করে দিলাম, বীজগাণিতীয় সমষ্টি, এটা কার সমান? তাদের লব্ধির লম্বাংশের সমান। তার মানে এই দেখো আমরা হচ্ছে যে লব্ধিটা নিচ্ছি, সেই লব্ধির আরটার কস থিটার সমান, অর্থাৎ আর কস থিটা যেটা সেটা হচ্ছে গিয়ে ও এক্স বরাবর এটার লম্বাংশ নির্দেশ করছে। সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। তো অনুরূপ ভাবে যদি হচ্ছে আমরা ও ওয়াই বরাবর যদি লম্বাংশগুলো নিই, কারণ আমরা জানি যে কোনো একটা ভেক্টরের দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ এবং আরেকটা হচ্ছে গিয়ে লম্ব উপাংশ। তবে যদি আমরা হচ্ছে যে এদের ওয়াই বরাবর যদি লম্বাংশ বা হচ্ছে উলম্ব উপাংশগুলো যদি চিন্তা করি, তাহলে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখো আর এর সাথে কোণ হচ্ছে থিটা, যেহেতু আমরা যদি ও এক্স বা আনুভূমিক বরাবর নিতাম তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আর কস থিটা, তাহলে আমরা যদি উলম্ব বরাবর নিই তাহলে কি হয়? তাহলে হয় তোমরা সবাই জানো আর সাইন থিটা, তো এই জন্য আমরা এখানে আর সাইন থিটা লিখবো। এবং অনুরূপ ভাবে এই কস আলফা গুলোর জায়গায় আমরা হয়ে যাবে হচ্ছে সাইন আলফা, এবং এখানে একটা জিনিস একটু ভুল এসেছে, এখানে সাইন আলফা 1 হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে P1টা হচ্ছে গিয়ে P1টা এক্স অক্ষের সাথে আলফা 1 কোণ তৈরি করে, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ P2 সাইন আলফা। জাস্ট আমি যে ব্যাখ্যাটা এখানে দিয়েছি সেই ব্যাখ্যাটা এখানেও প্রযোজ্য। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে লব্ধির মান নির্ণয় করতে যাব। তো লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা 1 নংকে বর্গ করব এবং 2 নংকে বর্গ করব এবং তারপর তাদেরকে যোগ করব। তো 1 নং এবং 2 নংয়ের সমষ্টিকে যদি বর্গ করে যোগ করি তাহলে আমরা যেটা পাই, আমরা এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো এখান থেকে আমরা আর স্কোয়ারটা যদি কমন নিই তাহলে আমরা পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবং আমরা যদি ডান দিকের বা ডান পক্ষকে যদি বর্গ করি তাহলে এদিকে পাই এক্স স্কোয়ার এবং এদিকে পাই হচ্ছে ওয়াই স্কোয়ার, দুটাকে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। এখন আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে গিয়ে 1। সো ফাইনালি আমরা এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারি। তো এবার আমরা এখান থেকে যদি আরটাকে বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লব্ধির যে অ্যাপ্রোপ্রিয়েট মানটা, লব্ধির যে একদম অ্যাকুরেট মানটা সেটা কিন্তু পেয়ে যাব। দেখতে পাচ্ছি আমরা লব্ধির মানটা নির্দেশ করছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে তোমরা অনেকেই কনফিউশন তোমাদের হতে পারে যে এই এক্স এবং ওয়াইটা আসলে কি। কিছুই না, জাস্ট এখানে এতগুলো আমাদের যেহেতু P1 এর মানও জানা নাই, আলফার মানও জানা নাই, তাই আমরা এত বড় একটা জিনিসের বর্গ না লিখে জাস্ট এক্স দিয়ে লিখছি। আর তোমাদের যখন ম্যাথ করা থাকবে তখন কিন্তু তোমাদের P1 এবং আলফা 1 এগুলোর মান কিন্তু তোমাদের দেয়া থাকবে। সো এই মানগুলো যদি তোমরা বসাও তাহলে কিন্তু এখানে একটা মান পাবা, সেই মানটাকে বর্গ করবা, তারপরে এখানে ওয়াই এর জন্য একটা মান পাবা, সেটাকে বর্গ করবা, যোগ করবা, রুট করবা, শেষ। তাহলে আমরা লব্ধির মান পেয়ে যাবো। আশা করি আমরা লব্ধির মানটা বুঝতে পারছি। এবার যদি আমরা লব্ধির দিক নির্দেশ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে দেখতে পাই আমরা ট্যান থিটা, এখানে আমরা বলতে পারি, আমরা যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে, এই যে আর ও, আর এটাকে একটা নাম দিই আমরা আর ও এম। তো এই যে ট্রায়াঙ্গেলটা আর ও এম, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা যদি বলি যে এই যে এই উপরে যেটা অর্থাৎ হচ্ছে গিয়ে এই উপরের যে অংশটা সেটাকে হচ্ছে যদি আমরা ওয়াই ধরি এবং নিচের যে অংশটা সেটাকে আমরা যদি এক্স ধরি, তাহলে আসলে কি আসে মূলত? তাহলে আমরা যদি এখানে বলি যে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে যদি আমরা কাজ করি, 2 নংকে যদি এক নাম্বার দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা হয়ে যাবে, আর আর কাটা গিয়ে এখানে ট্যান থিটা থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এই ওয়াই উপরে চলে যায় আর নিচে চলে আসে হচ্ছে গিয়ে এক্স। সো এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেটা হচ্ছে গিয়ে এখানকার এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে বলা যেতে পারে আর কি। সো আশা করি আমরা বলজোটের লব্ধি এবং হচ্ছে লব্ধির মান এবং দিকের মান আমরা বুঝতে পারছি। তো এবার আমরা পরবর্তীতে অন্য একটা টপিকে শিফট হচ্ছি, সেটা হচ্ছে যে প্রুফ চেক। প্রুফ চেক হচ্ছে কি আমরা আগে যে প্রুফটা করলাম সেটা ঠিক আছে কিনা।
তো লম্বাংশের সাহায্যে দুইটি বলের লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করে চেক করবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনে করি ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ও এ এবং ওবি বরাবর যথাক্রমে দুটি ভেক্টর বা দুটি বল ক্রিয়াশীল। তো এটা যেহেতু পি এবং কিউ, সো আমি পি এবং কিউটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পিটা ইন্ডিকেট করছি পি ভেক্টর দিয়ে, এখানে কিউটাকে ইন্ডিকেট করছি কিউ ভেক্টর দিয়ে। সো এদের লব্ধির মান, এই পি এবং কিউ এর লব্ধির মানটা আর, এই আরটা আমরা ধরে নিলাম। তো এই আর যা পি বলের ক্রিয়ারেখার সাথে থিটা কোণ তৈরি করেছে, দেখতে পাচ্ছি এখানে আরটা এই ও এর সাথে থিটা কোণ তৈরি করেছে, সেই কথাগুলো এখানে লেখা হয়েছে। সো এবার আমরা যদি হচ্ছে ও এ এবং এর উপর লম্ব উপাংশ বিবেচনা করি, অর্থাৎ এই ও এ বরাবর ও এটাকে যদি আমরা ধরে নিই এক্স অক্ষ, যদি আমরা এখানে ধরে নিই ও এটা হচ্ছে কি এক্স অক্ষ, সে ফর এক্সাম্পল এখানে যদি আমি একটা লম্ব আঁকি, এখানে সরি এখানে যদি একটা লম্ব আঁকি, লম্বটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অক্ষ নির্দেশ করবে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে লম্ব ওয়াই অক্ষ নির্দেশ করতেছে এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ নির্দেশ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবরই কিন্তু ও এটা ক্রিয়াশীল। সো এক্স অক্ষ বরাবর যদি ও এটা ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে এই আর বরাবর, আরটা হচ্ছে ও এ বরাবর আর এর উপাংশটা কত হবে, ও এ বরাবর আর এর উপাংশটা হবে হচ্ছে আর কস থিটা। সো এটা আর কস থিটা হলো। এবং যদি হচ্ছে আমরা এই পি ভেক্টরের কথা যদি চিন্তা করি, পি ভেক্টর যেহেতু এই বরাবরই আছে, তো কি হবে, পি কস 0 ডিগ্রি হবে। আর হচ্ছে গিয়ে যদি আমরা কিউ ভেক্টরের কথা চিন্তা করি, এটা হচ্ছে গিয়ে এই ওবিটা হচ্ছে গিয়ে আমাদের কিউ ভেক্টর ছিল, সো কিউ কস আলফা হলো, যেহেতু হচ্ছে এটা আলফা কোণ তৈরি করতেছে, সেই জন্য কিউ কস আলফা হলো। সো আমরা ফাইনালি বলতে পারি যে আর কস থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, এটা হয়ে গেল। এবার যদি হচ্ছে আমরা লম্ব বরাবর অর্থাৎ উলম্ব বংশ নিয়ে যদি কাজ করি, উলম্ব বংশের ক্ষেত্রে তোমার আরটা হবে গিয়ে হচ্ছে আর সাইন থিটা, আর হচ্ছে পি এর জন্য হবে হচ্ছে গিয়ে কি, পি এর জন্য হবে পি সাইন 0 ডিগ্রি, পি সাইন 0 ডিগ্রি হলো এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কস 0 ডিগ্রি লেখা, এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে কস 0 ডিগ্রি হবে না, এখানে হচ্ছে সাইন 0 ডিগ্রি হবে। তো আমরা দেখতে পাচ্ছি পিটা যেহেতু হচ্ছে 0 কোণ তৈরি করেছে, এই জন্য হচ্ছে পিটার উলম্ব বংশটা হচ্ছে গিয়ে পি সাইন 0 ডিগ্রি। অনুরূপভাবে যদি আমরা কিউটার কথা চিন্তা করি, অর্থাৎ কিউ ভেক্টর ছিল হচ্ছে এটা, সো এই কিউ ভেক্টরটা যেহেতু আলফা কোণ তৈরি করেছিল, সো এই কিউ ভেক্টরটার উলম্ব অংশ হবে হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা। সো যেহেতু সাইন 0 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 0, সো ফাইনালি আমরা বলতে পারি আর সাইন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। তো আমরা ঠিক আগের স্লাইডে দেখেছিলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে 1 কে বর্গ করা, 2 কে বর্গ করা এবং পরস্পরকে যোগ করা। সো যদি আমরা সেই কাজটা করি, আমরা পাই হচ্ছে গিয়ে এই বাম দিকে পাচ্ছি আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর যদি এই অংশকে বর্গ করি তাহলে আমরা পাই পি প্লাস কিউ কস আলফা এর হোল স্কোয়ার, আর এই অংশকে যদি বর্গ করি তাহলে আমরা পাই কিউ সাইন আলফা এর হোল স্কোয়ার। তো এবার আর জাস্ট কিছুই না, আমরা হচ্ছে কি এটাকে একটু সামনে বাড়াবো, ক্যালকুলেশনটাকে বাড়াবো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার বদলে আমরা 1 লিখতে পারি। আর এখানে হচ্ছে যদি পি প্লাস কিউ কস আলফা হোল স্কোয়ারকে যদি আমরা সূত্র করি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি, তাহলে আমরা পাই পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ সাইন আলফা, সো স্কোয়ার যেহেতু, সেখানে বলতে পারি হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমরা এটার বদলে লিখতে পারি, এখানে এই আর স্কোয়ার ইন্টু 1 মিলে আর স্কোয়ার হয়ে গেল, পি স্কোয়ার হয়ে গেল এখানে, আর এখানে হয়ে গেল হচ্ছে গিয়ে 2 পি কিউ কস আলফা, 2 পি কিউ কস আলফা এখানে আসলো। আর এই দুইটা থেকে যদি আমরা কিউ স্কোয়ার কমন নিই, তাহলে আমরা পাই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এবার আমরা এটাকে হচ্ছে কি করবো, এটাকে হচ্ছে আমরা একটু সূত্র করবো, সূত্র করলে এখানে কিন্তু 1 চলে আসবে। সো ফাইনালি আমরা পাবো হচ্ছে গিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। সো এটা কিন্তু হচ্ছে আমাদের লব্ধির সূত্র ছিল, অর্থাৎ আমরা দেখেছিলাম দুটি বল, সামান্তরিক সূত্রের ক্ষেত্রে দেখেছিলাম দুটি বল যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান হচ্ছে গিয়ে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, যেটা আমরা বল জোটের সূত্রের মাধ্যমে প্রমাণ করলাম, বা বল জোটের যেভাবে আমরা প্রমাণ করেছিলাম সেভাবে করে আমরা আসলাম। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি বল জোটের মাধ্যমে প্রমাণ করলে যেটা আসে সেটা, আর সামান্তরিক সূত্রের মাধ্যমে প্রমাণ করলে যেটা আসে সেটা একই। সো আমরা কিন্তু আমাদের যে প্রুফ চেকটা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। সো এবার আমরা যদি হচ্ছে 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করি, 2 নাম্বারকে যদি আমরা 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি আর সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে উপরে আমরা বলতে পারি আর সাইন থিটার বদলে হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা বলতে পারি, আর নিচে বলতে পারি পি প্লাস কিউ কস আলফা। দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রে এই যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা রয়েছে, এটা কিন্তু কার অনুরূপ, এটা কিন্তু হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রে আমরা যে দিকটা পেয়েছিলাম সেই দিকের অনুরূপ। সো ফাইনালি আমরা হচ্ছে যেহেতু লব্ধির দিকটাকে শুধুমাত্র থিটা দিয়ে প্রকাশ করি, এই জন্য আমরা ট্যান ইনভার্স করে লিখলাম, অর্থাৎ কিউ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, যখন এই নিচের টার্মটা অর্থাৎ হরটা যখন 0 না। সো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পেরেছি। তো এখন আমরা এই অধ্যায়ের কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, যেগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য প্রযোজ্য। প্রথম যে শর্টকাটটা সেটা হচ্ছে, কোনো বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের একটি যদি অপরটির চেয়ে দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধিটা ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ হবে। এবং এখানে আরেকটা জিনিস প্রযোজ্য, সেটা হচ্ছে গিয়ে কি, যে সেটা হচ্ছে গিয়ে দুটি মধ্যকার যেহেতু কোণ আলফা, আমরা বলতে পারি কস আলফা ইকুয়াল টু মাইনাস ক্ষুদ্রতম বল ডিভাইড বাই হচ্ছে গিয়ে বৃহত্তম বল, এটা আমরা বলতে পারি।
তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া হলো, উদাহরণ হচ্ছে গিয়ে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটির মান যদি অপরটির দ্বিগুণ হয়, তাহলে তাদের লব্ধি ক্ষুদ্রতমটির উপর লম্ব হলে বলদ্বয়ের মধ্যকার অন্তর্গত কোণ নির্ণয় করো। সো আমরা যে কাজটা করতে পারি এখানে, আমরা হচ্ছে গিয়ে ধরি ক্ষুদ্রতম বলটির মান হচ্ছে গিয়ে পি এবং বৃহত্তর বলটি যেহেতু দ্বিগুণ সেই জন্য 2p ধরলাম। তো পরবর্তীতে এদের মধ্যকার কোণ যদি আলফা হয়, তাহলে আমরা সূত্রে পাচ্ছি হচ্ছে cos আলফা ইকুয়াল টু -p ডিভাইড বাই 2p এবং cos আলফা ইকুয়াল টু -half। সো এখান থেকে আমরা বলতে পারি তাদের মধ্যকার কোণ হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। তার মানে যদি দুটি বলের ভিতরে একটি অপরটি দ্বিগুণ হয় এবং তাদের যে লব্ধি রয়েছে সেই লব্ধিরা যে ক্ষুদ্রতম বলের সাথে যদি লম্ব থাকে, ক্ষুদ্রতম বলের সাপেক্ষে লম্ব কোণে থাকে বা 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই দুইটা বলের যে মধ্যকার কোণ, সেই মধ্যকার কোণের মান হবে গিয়ে 120 ডিগ্রি। তো এবার আমরা উদাহরণ বিতে চলে যাচ্ছি। উদাহরণ বিতে বলা হলো যে কোনো বিন্দুতে একটি বল একটি নির্দিষ্ট কোণে ক্রিয়ারত। তো বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলটির মান নির্ণয় করো। যেহেতু দেওয়া আছে কি যে লব্ধিটা যেহেতু লব্ধিটা ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ তৈরি করে, এজন্য কিন্তু আমরা এখানে বলতে পারি আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে। এবং আমরা দেখেছি যদি এরকম হয় যে দুইটি বল একটা দ্বিগুণ বা একটা এরকম হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধিটা যদি ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ তৈরি করে, তাহলে ওই দুইটা বলের মধ্যকার কোণ কিন্তু 120 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে ক্ষুদ্রতম বলটার মান যদি আমরা ধরে নিই পি, তাহলে সেক্ষেত্রে cos 120 ডিগ্রি ইকুয়াল টু -p ডিভাইড বাই 10। সেখান থেকে পি এর মানটা বের হয়ে যায় হচ্ছে গিয়ে 5 নিউটন। সো আমরা যেহেতু এখানে যে এইখান থেকেও বলতে পারি যেহেতু হচ্ছে বৃহত্তম বলটার মান 10 নিউটন এবং আমাদের যেহেতু এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম বলের ভিতরে একটা সম্পর্ক আছে, সো এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে একটা দ্বিগুণ হবে। সো ক্ষুদ্রতর বলটা যদি তোমার 5 হয়, তখনই কিন্তু বৃহত্তর বলটার মান 10 নিউটন হতে পারে। সো এভাবে আমরা বলতে পারি। আবার চাইলে হচ্ছে আমরা একদম আমাদের যে সমীকরণ আছে সেই সমীকরণে বসেও আমরা করতে পারি। তো এরপরে হচ্ছে কি আরেকটা শর্টকাট, যে কোনো বিন্দুতে পরস্পর আলফা কোণে পি এবং কিউ বলদ্বয় ক্রিয়ারত। তো পি এবং কিউ এর পরিবর্তে যথাক্রমে এস এবং টি বলদ্বয় ক্রিয়ারত থাকলে যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তবে পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি হবে। অর্থাৎ পি এবং কিউ পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। এখন ধরলাম আমরা পি এর মান হচ্ছে গিয়ে 10 নিউটন, কিউ এর মান হচ্ছে গিয়ে 20 নিউটন। তাহলে সেক্ষেত্রে এই এস এবং টি যদি অন্য দুটি বল হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম একটা সম্পর্ক নির্দেশ করবে পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি। সো এরকম একটা উদাহরণ আমরা দেখি। এখন উদাহরণে বলা হলো যে কোনো বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয় বলটির মান 8 একক বৃদ্ধি করা হলে তাদের লব্ধির মান এবং দিক অপরিবর্তিত থাকে। তাহলে পি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে এই সূত্রতে যেতে হবে। সো আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে আগে যেহেতু হচ্ছে একটা বলের মান পি আর একটা বলের মান হচ্ছে 2p, সো পি ডিভাইড বাই কিউ থাকায় আমরা পি ডিভাইড বাই 2p লিখে নিলাম। এবার কি করা হলো যে প্রথম বলটাকে দ্বিগুণ করা হলো, তো আমাদের এই এস এর মানটা কি দ্বিগুণ, অর্থাৎ পিটাকে আমরা 2 গুণ করে দিলাম এবং দ্বিতীয় বলের সাথে 8 একক যোগ করা হলো, সেখানে আমরা 8 একক যোগ করে দিলাম, 2p এর সাথে 8 একক যোগ করে দিলাম। সো এখান থেকে আমরা পি এর মানটা বের করে ফেলতে পারবো ইজিলি। সো পি এর মানটা এখান থেকে বের হয়ে গেল হচ্ছে 4 একক। সো এগুলো হচ্ছে এমসিকিউ তে শর্টকাট হিসেবে কাজ করবে। 3 নাম্বার হচ্ছে যে পি এবং কিউ বলদ্বয় পি ইজ গ্রেটার দেন কিউ যদি আমাদের হয়, তাহলে সেক্ষেত্রে পরস্পর যদি আলফা কোণে ক্রিয়ারত হয়। এখন পি কে যদি হচ্ছে আমরা এম গুণ বৃদ্ধি করি, তাহলে লব্ধিও যদি এম গুণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে cos আলফা ইকুয়াল টু -m+1 কিউ ডিভাইড বাই 2mp। আবার যদি হচ্ছে কিউটা যদি বড় হয় বা কিউটাকে যদি হচ্ছে আমরা এম গুণ বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে লব্ধি যদি এম গুণ বৃদ্ধি পায়, তাহলে আমাদের cos আলফা ইকুয়াল টু -m+1p ডিভাইড বাই 2mq হবে। অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে বৃদ্ধি করি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এমটাকে আমরা বৃদ্ধি করতেছি, সেই এমটা নিচে চলে আসলো। আর এখানে দেখতে পাচ্ছি কিউটাকে আমরা বৃদ্ধি করেছি, সেই জন্য কিউটা নিচে চলে আসলো। সো দ্যাটস ইট, এটা একটা শর্টকাট হিসেবে কাজ করবে। একটা উদাহরণ দেওয়া যাক। এখানে ধরা হলো 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি হচ্ছে গিয়ে আর। তো প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও যদি দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। সো আমরা এখানে কি লিখে নেবো, আমরা এখানে সূত্রটা লিখে নেবো। দেখতে পাচ্ছি আমাদের m+1 ইন্টু কিউ ডিভাইড বাই হচ্ছে 2mp যদি আমরা করি, তাহলে যেটাকে আমরা বৃদ্ধি করেছি সেটা হচ্ছে নিচে হবে, যেহেতু আমরা হচ্ছে 3p কে বৃদ্ধি করেছি এবং 3p টা এখানে নিচে চলে আসলো। আর m মানে হচ্ছে কত গুণ, এখানে দ্বিগুণ করেছি তাই m এর মান এখানে 2 বসে গেল। আর অন্য একটা বল সেটা হচ্ছে 2p, সেই 2p টা উপরে বসে গেল। এবার আমরা এখান থেকে যদি সিম্পলি ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাবো আলফা এর মান 120 ডিগ্রি। সো 4 নম্বর শর্টকাটটা কি, যে যদি এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহু দ্বারা সূচিত পি কিউ আর বলত্রয় সমান্তর ধারাভুক্ত, তাহলে লব্ধির মান হবে গিয়ে √3 ইন্টু সাধারণ অন্তর। এই জিনিসটাকে আমরা হচ্ছে একটু উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করি। সে ফর এক্সাম্পল এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের 3টি বল 3p 7p এবং 5p বল, মানে 3টি বলের দিক যথাক্রমে এবি বিসি এবং সিএ এর দিকে হয়, তাহলে সেক্ষেত্রে বল 3টির লব্ধির মান কত। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বল 3p থেকে 2 বাড়তেছে, 5p হলো, এবং 5p থেকে 2 বাড়তেছে তখন হচ্ছে 7p হলো। তো দেখতে পাচ্ছি এদের মধ্যকার একটা সাধারণ অন্তর আছে।
তো এই ক্ষেত্রে আমরা তিনটা বলের, যেহেতু ত্রিভুজের তিনটা বাহু দ্বারা তিনটা বল সূচিত করেছি এবং বলগুলো সমান্তর ধারাভুক্ত, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি এদের যে লব্ধিটা, সেই লব্ধির মানটা হবে হচ্ছে গিয়ে √3 ইন্টু সাধারণ অন্তর। তাহলে এক্ষেত্রে √3 ইন্টু সাধারণ অন্তর যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে সাধারণ অন্তর হচ্ছে গিয়ে 2p, এবং এখানে হচ্ছে √3 ইন্টু 2p হবে গিয়ে হচ্ছে আমাদের এই বলের লব্ধির মান। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি লব্ধির মান ইকুয়াল টু √3 ইন্টু সাধারণ অন্তর। তাহলে এখান থেকে বলতে পারি 2√3p হচ্ছে আমাদের এই তিনটা বলের লব্ধির মান। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের টোটাল শর্টকাট এবং এই অধ্যায়ের যাবতীয় থিওরি। তো আমরা পরবর্তী লেকচারে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।